আচ্ছা, ভাবুন তো, আপনি খুব ভালো পরীক্ষা দিলেন, কিন্তু রেজাল্টে দেখলেন আপনি ফেল। তাও আবার আপনাদের ক্লাসের বেশিরভাগ স্টুডেন্টের একই অবস্থা। কেমন লাগবে? আজ আমরা ঠিক এমন একটা চাঞ্চল্যকর বিষয় নিয়ে আলোচনা করব, যে ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে খাতা পুনর্মূল্যায়ন বা রি-ইভ্যালুয়েশন ঘিরে নাকি একটা বিশাল চক্র কাজ করছে। হাজার হাজার শিক্ষার্থী ফেল করছে, আর অভিযোগ উঠছে যে এটা কোনো সাধারণ ঘটনা নয়, বড় একটা সুপরিকল্পিত ফাঁদ। চলুন এই পুরো বিষয়টার একেবারে গভীরে গিয়ে দেখি আসলে ঘটছেটা কি। রাজস্থান বিশ্ববিদ্যালয়ের একটা বিশাল ছাত্র বিক্ষোভের কথা দিয়ে শুরু করা যাক। শিক্ষার্থীরা রীতিমতো রাস্তায় নেমে গলায় টাকার মালা পরে প্রতিবাদ জানাচ্ছিল। তাদের একটাই কথা, আমরা ফেল করে নিয়ে আমাদের ইচ্ছাকৃতভাবে ফেল করানো হচ্ছে। কেন এমন দাবি? কারণ হাজার হাজার শিক্ষার্থী হঠাৎ দেখল তাদের রেজাল্টে অদ্ভুত সব কাণ্ড। কারো মার্কশিটে 0, কারোটাতে শুধুই একটা ড্যাশ, আবার কারোটাতে লেখা নট প্রমোটেড। আর শুনলে অবাক হবেন, এটা কিন্তু নতুন কিছু নয়। 2018 সালেও ঠিক একই বিশ্ববিদ্যালয় 21,000 বিএসসি শিক্ষার্থীর মধ্যে 15,000 জনই ফেল করেছিল। যাতে ভাবুন, একটা কলেজের প্রায় সবাই একসাথে ফেল করে কি করে। তো এখানেই কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটা মাথায় আসে, একসাথে এত বিপুল সংখ্যক শিক্ষার্থীর ফেল করাটা কি শুধুই একটা দুঃখজনক কাকতালীয় ব্যাপার, নাকি এর পেছনে সত্যিই কোনো বড় চক্র কাজ করছে? এই যে গণহারে ফেল করানো হচ্ছে, এটা কি আসলে শিক্ষা ব্যবস্থার কোনো বড় ত্রুটি, নাকি পুরোটাই একটা সাজানো আর্থিক কৌশল? প্রথমেই চলুন দেখি এই পুরো সিস্টেমটা ঠিক কিভাবে কাজ করে, যাকে বলা হচ্ছে 1 নম্বরের মনস্তাত্ত্বিক ফাঁদ। এই অভিযোগগুলোর মূলে কিন্তু দারুণ একটা মনস্তাত্ত্বিক খেলা আছে। দেখুন, যখন কেউ 20 নম্বরের বিশাল ব্যবধানে ফেল করে, তখন সে কিন্তু ধরে নেয় যে তার প্রস্তুতিই হয়তো খারাপ ছিল, সে রেজাল্টটা মেনে নেয়। কিন্তু ধরুন কেউ যদি মাত্র 1 বা 2 নম্বরের জন্য ফেল করে, তখন কিন্তু সে মরিয়া হয়ে ওঠে। তার মনে হয়, আরে মাত্র তো 1 নম্বর, রিভ্যালুয়েশন করালেই তো আমি পাশ করে যাব। আর ঠিক এই মানসিকতার সুযোগটাই নেওয়া হচ্ছে বলে অভিযোগ। এই 1 বা 2 নম্বর দরকার হয় স্টুডেন্টদের কাছ থেকেই প্রতিটি খাতার পুনর্মূল্যায়নের জন্য 500 টাকা করে ফি আদায় করা হয়। এটা একটা নিখুঁত ফাঁদ, যেখানে সামান্য ব্যবধানে ফেল করা শিক্ষার্থী পরিণত হয় একজন টার্গেটেড গ্রাহকে। এবার চলুন বিশ্ববিদ্যালয়গুলো থেকে আসা কিছু চাঞ্চল্যকর তথ্য আর পুরো জাতীয় স্তরের চিত্রটা একটু দেখে নেওয়া যাক। জাতীয় স্তরের ডেটাগুলো দেখলে আপনি চমকে যাবেন। 2017 সালের কথা ভাবুন। মুম্বাই বিশ্ববিদ্যালয়ের 97,000 শিক্ষার্থী পুনর্মূল্যায়নের আবেদন করেছিল, আর অবাক করার মতো বিষয় হল তাদের মধ্যে 35,000 জনই পাশ করে যায়। মানে প্রথমবার এরা সবাই ফেল করেছিল। অন্যদিকে চেন্নাইয়ের আন্না বিশ্ববিদ্যালয় তো সংখ্যাটা আরও বিশাল। 3 লক্ষ শিক্ষার্থী আবেদন করে আর 73,000 জন পাশ করে। একটি তথ্যের অধিকার আইন বা আরটিআইয়ের ভিত্তিতে অভিযোগ উঠেছে যে এই আন্না বিশ্ববিদ্যালয় নাকি মাত্র 5 বছরে রিইভ্যালুয়েশন আর খাতার ফটোকপির নাম করে শিক্ষার্থীদের কাছ থেকে প্রায় 75 কোটি টাকা সংগ্রহ করেছে। সংখ্যাগুলো দেখছেন? অভিযোগের মাত্রা যে কতটা ব্যাপক তাই এই ডেটা থেকে স্পষ্ট। তবে শুধু যে ফি আদায়ের অভিযোগ উঠেছে তা কিন্তু নয়। যেমন ধরুন, দাবি করা হচ্ছে যেসব সৎ শিক্ষক শিক্ষার্থীদের সঠিক নম্বর দিতে চেয়েছিলেন, তাদের নাকি কাজ থেকেই সরিয়ে দেওয়া হয়েছে। গুয়াহাটি বিশ্ববিদ্যালয় তো নম্বর বাড়ানোর জন্য 16,000 টাকা পর্যন্ত ঘুষ দাবির অভিযোগ উঠেছে। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, যখন শিক্ষার্থীরা তাদের খাতা দেখতে চায় বা প্রমাণ খোঁজে, তখন অনেক সময় বিশ্ববিদ্যালয় থেকে সাফ জানিয়ে দেওয়া হয় যে উত্তরপত্রগুলো নষ্ট করে ফেলা হয়েছে। এমনকি কর্ণাটকের ভিটিইউতে শিক্ষার্থীদের 52 লক্ষ টাকার রিফান্ড বা ফেরতযোগ্য ফি আটকে রাখারও অভিযোগ রয়েছে, যা তাদের আর কখনো ফেরত দেওয়াই হয়নি। তো এই পুরো ব্যাপারটা থেকে আসলে কাদের লাভ হচ্ছে? চলুন এই হাজার কোটি টাকার বিজনেস মডেল আর টাকার উৎসটা একটু খুঁটিয়ে দেখি। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, আর তা হল পাশের হারের অস্বাভাবিক একটা পরিসংখ্যান। দেখুন, স্বাভাবিকভাবে খাতার রিভ্যালুয়েশনের পর পাশ করার হার থাকে ওই 5 থেকে 10% মতো, কারণ ভুল তো মানুষেরই হয়। কিছু খাতায় হিসাবের গরমিল হতেই পারে। কিন্তু এই বিশ্ববিদ্যালয়গুলোতে পুনর্মূল্যায়নের পর পাশের হার 24 থেকে লাফিয়ে 36% পর্যন্ত উঠে যাচ্ছে, স্বাভাবিকের চেয়ে প্রায় 3-4 গুণ বেশি। এখন আপনি বলুন, এত বিপুল সংখ্যক খাতা মূল্যায়নে ভুল হওয়াটা কি শুধুই মানুষের ত্রুটি, নাকি এর পেছনে ইচ্ছাকৃত কোনো ব্যাপার আছে? পরিসংখ্যান নিজেই কিন্তু বড়সড় অসঙ্গতির দিকে ইঙ্গিত করছে। যে কোনো লাভজনক ব্যবসার মূল মন্ত্রই হল খরচ কম, লাভ বেশি। এই ক্ষেত্রেও নাকি ঠিক তেমনটাই ঘটছে। অভিযোগ অনুযায়ী একজন শিক্ষক বা পরীক্ষককে একটা খাতা পুনর্মূল্যায়ন করার জন্য দেয়া হয় মাত্র 15 থেকে 20 টাকা, অথচ একজন মরিয়া শিক্ষার্থীর কাছ থেকে ফি হিসেবে নেওয়া হয় 250 থেকে 500 টাকা। মানে জাস্ট একবার চিন্তা করুন, একটা খাতার উপর লাভের মার্জিনটা কত বিশাল।
এই অঙ্কটা দেখলেই বোঝা যায় যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য এই প্রক্রিয়াটা আর্থিকভাবে ঠিক কতটা লাভজনক। এখন আপনাদের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসতে পারে, বিশ্ববিদ্যালয়গুলো এমনটা কেন করবে? তাদের তো আর টাকার অভাব থাকার কথা নয়। এই উত্তরটা খুঁজতেই রাজস্থান বিশ্ববিদ্যালয়ের বাজেটের একটা কেস স্টাডি দেখা যেতে পারে। বিশ্ববিদ্যালয়টি সরকারি অনুদান আর ফি মিলিয়ে মোট আয় করে ১৯৫ কোটি টাকা, কিন্তু তাদের স্টাফদের বেতন দিতেই চলে যায় ১৩৬ কোটি, আর পুরনো কর্মীদের পেনশনে লাগে আরও ৮০ কোটি। সব মিলিয়ে মোট ব্যয় ২১৬ কোটি টাকা। তার মানে প্রতি বছরই তাদের ২১ থেকে ৩০ কোটি টাকার একটা বিশাল ঘাটতি তৈরি হচ্ছে। আর এই ঘাটতি পূরণের জন্যই কি শিক্ষার্থীদের ফেল করিয়ে রি-ইভ্যালুয়েশন ফি আদায়ের এই অভিনব রাস্তা বেছে নেওয়া হয়েছে? আর এই সব কিছু মিলিয়ে যখন পুরো জাতীয় স্তরে হিসাব করা হয়, তখন সংখ্যাটা আক্ষরিক অর্থেই অবিশ্বাস্য পর্যায়ে পৌঁছায়। ভারতে বর্তমানে ১,০০০-এর বেশি বিশ্ববিদ্যালয় আছে। এখন যদি গড়ে ২০% শিক্ষার্থীও বর্ডারলাইনে ফেল করে, আর তাদের অর্ধেকও যদি ওই ৫০০ টাকা ফি দিয়ে পুনর্মূল্যায়নের আবেদন করে, তাহলে হিসাব অনুসারে এটা বছরে ৫০০ থেকে ১,০০০ কোটি টাকার একটা বিশাল ছায়াশিল্পে পরিণত হয়। ভাবা যায়? আর এই বিপুল অঙ্কের টাকা কিন্তু আসছে সাধারণ খেটে খাওয়া পরিবারের সন্তানদের কাছ থেকেই, যারা হয়তো অনেক কষ্টে ঋণ নিয়ে বা জমি বন্ধক রেখে পড়াশোনা করতে এসেছে। তাহলে এর থেকে বের হওয়ার উপায় কি? চলুন শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ আর সমাধানের একটা রূপরেখা দেখে নিই। ভয় পেয়ে চুপ করে বসে থাকলে বা অন্ধের মতো টাকা দিয়ে দিলে তো আর সমস্যার সমাধান হবে না, তাই না? প্রথমত, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী মাত্র ২ টাকা প্রতি পৃষ্ঠার বিনিময়ে আরটিআই বা রাইট টু ইনফরমেশন অ্যাক্ট ব্যবহার করে নিজের উত্তরপত্রের ফটোকপি সংগ্রহ করা। মানে খাতা চোখে না দেখে কোনোভাবেই রিভ্যালুয়েশনে টাকা দেওয়া যাবে না। দ্বিতীয়ত, কলেজের অন্যান্য বন্ধুদের সাথে কথা বলে বোঝার চেষ্টা করা যে গণহারে ফেল করার কোনো নির্দিষ্ট প্যাটার্ন আছে কিনা। তৃতীয়ত, বিশ্ববিদ্যালয়ের কাছে আরটিআই করে জানতে চাওয়া যে রিভ্যালুয়েশন থেকে বছরে তাদের আসলে কত আয় হচ্ছে। এতে অন্তত কিছুটা স্বচ্ছতা আসবে। আর সবশেষে সংঘবদ্ধ হয়ে এই তথ্যগুলো সবার মাঝে ছড়িয়ে দেওয়া, কারণ সবাই মিলে প্রশ্ন তুললেই তবে এই ধরনের অসাধু ব্যবস্থা ভেঙে পড়া সম্ভব। আমাদের আজকের এই পুরো আলোচনাটা শেষে একটা খুব গভীর আর অস্বস্তিকর প্রশ্ন সামনে চলে আসে। যদি সত্যি সত্যি কোনো শিক্ষা ব্যবস্থা তার আর্থিক ঘাটতি মেটাতে বা টিকে থাকার জন্য নিজেদের শিক্ষার্থীদেরই ইচ্ছাকৃতভাবে ফেল করানোর ওপর নির্ভর করে, তবে এই প্রক্রিয়ায় আসলে কারা ব্যর্থ হচ্ছে? ওই অসহায় শিক্ষার্থীরা নাকি খোদ শিক্ষা ব্যবস্থাটি? এই প্রশ্নটা কিন্তু আমাদের উচ্চশিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা আর নৈতিকতা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে। আজকের এই বিশ্লেষণ আমরা এখানেই শেষ করছি। আশা করি আজকের এই আলোচনা আপনাদের এই বিষয়টিকে সম্পূর্ণ নতুন একটা দৃষ্টিভঙ্গিতে দেখতে সাহায্য করবে।